প্রিয় দর্শক, শুভ নববর্ষ, বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয় বাঙালির প্রাণের উৎসব, আর এই নিয়ে আমাদের সাথে আলোচনায় উপস্থিত রয়েছেন শামসুজ্জামান খান, মহাপরিচালক, বাংলা একাডেমি; ডক্টর রণজিৎ বিশ্বাস, কথাসাহিত্যিক ও সাবেক সিনিয়র সচিব; বিশ্বজিৎ ঘোষ, অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রিয় দর্শক, আপনারাও ইচ্ছে করলে আমাদের সাথে এই আলোচনায় যোগ দিতে পারেন। আমাদেরকে ফোন করতে পারবেন যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা SMS অথবা ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তো আলোচনায় যাবার আগে আমরা একটু দেখে নেব এই মুহূর্তের সর্বশেষ শিরোনামগুলো। চারুকলার মঙ্গল শোভাযাত্রায় অকল্যাণ আর অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয়, মানবতার গানে নতুন বছরকে বরণ করে নিল বাঙালি জাতি। পহেলা বৈশাখ উদযাপনে কক্সবাজার সমুদ্র সৈকত পর্যটকদের পদচারণায় মুখর, রাজধানীতে বিনোদন কেন্দ্রে নগরবাসীর ভিড়। বর্ষবরণে ধর্মীয় কোনো বাধা নেই, পহেলা বৈশাখের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বললেন, মুক্ত চিন্তার নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত সহ্য করা হবে না। বিভেদ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে, বর্ষবরণের অনুষ্ঠানে বললেন বেগম জিয়া। প্রত্যাশা, নতুন বছর দেশবাসীর জন্য সুদিন বয়ে আনবে। এবং 15 বছরেও শেষ হয়নি রমনা বটমূলের বোমা হামলা মামলার বিচার কাজ, জড়িতদের দ্রুত শাস্তি নিশ্চিত করার দাবি। আমরা এবার চলে আসব আমাদের আলোচনায়। আজ বাঙালি জাতি তাদের প্রাণের উৎসব পহেলা বৈশাখ পালন করলো অত্যন্ত আনন্দমুখর পরিবেশে। তা আমরা একটু আলোচনা করব এই পহেলা বৈশাখ নিয়ে। আমি প্রথমেই শামসুজ্জামান খান আপনার কাছে আসব। আপনি যদি আমাদেরকে এই যে বাংলা নববর্ষের ইতিহাসটা একটু প্রথমে দর্শকদের জন্য বলেন। বাংলা নববর্ষের ইতিহাসের দিকে তাকালে তো প্রথম কাশী প্রসাদ জয়সওয়ালের কথা বলতে হয়। আচ্ছা। তিনি ভারতবর্ষীয় উপমহাদেশের প্রথম আধুনিক ঐতিহাসিক হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত বিহারের মানুষ। তিনি প্রথম বলেন যে বাংলা সনের প্রবর্তক হলেন সম্রাট আকবর। তিনি যেহেতু কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে ইতিহাসে ডিগ্রি নিয়ে এসেছিলেন, অর্থাৎ তার কথাকে খুব গুরুত্ব দেওয়া হয়েছিল তখন, এবং সেটি দীর্ঘকাল যাবৎ চলে আসছিল যে সম্রাট আকবর এই সন প্রবর্তন করেছেন। এবং এই সন যে মুসলমানরা প্রবর্তন করেছে তার প্রমাণ হিসেবে বলা হয়েছিল যে সন এবং সাল, সন শব্দটি আরবি, সাল শব্দটা ফার্সি। অতএব কোনো মুসলিম সুলতান যদি এই সন প্রবর্তন করে না থাকেন তাহলে এই সনের সঙ্গে সন বা সাল শব্দ যুক্ত হওয়ার কথা না। বঙ্গাব্দ কথাটা খুবই পরবর্তীকালের, অনেক অনেক পরবর্তীকালে ব্যবহার করা হয়। এমনকি সন তারিখ নিয়ে পশ্চিমবঙ্গে যারা গবেষণা করেছেন, বিজ্ঞানী পলাশপরণ পাল ও বিশেষভাবে বলেছেন যে এই বঙ্গাব্দ শব্দটি 25-30 বছর যাবৎ ব্যবহৃত হচ্ছে। এর আগে সন এবং সাল বলা হতো। এবং আমরা সকলেই জানি যে পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলাতেও, গ্রামীণ বাংলাদেশে সকল মানুষ তাদের সকল কাজকর্ম, বিবাহ থেকে শুরু করে ঘর বানানো, তার আড়ার মধ্যে নাম লেখা, সবটাই বাংলায় করতো এবং বাংলা সনই সেখানে লেখা থাকতো। তখন আমরা যাকে ইংরেজি সন বলি, যদিও এটি ইংরেজি সন নয়, এটা গ্রেগরিয়ান সন বা ইটালিয়ান, মানে রোমের এটা প্রবর্তিত সন, ক্যাথলিকদের প্রবর্তিত সন। ইংরেজরা এই সনটি 170 বছর পরে গ্রহণ করেছে, কিন্তু তবু আমরা অনেকে বলি যে ইংরেজি সন, আসলে ইংরেজি সন না। যখন এটি রোমে প্রবর্তিত হলো তখন ইংরেজরা যেহেতু প্রোটেস্ট্যান্ট, তারা ভাবলো যে নিশ্চয়ই এটা কোনো চক্রান্ত আছে আমাদের ধর্মের বিরুদ্ধে, সেই জন্য ক্যাথলিকরা এই সনটা প্রবর্তন করেছে।
তো এই মোটামুটি ইতিহাস, কিন্তু পরবর্তীকালে এখন নতুন করে প্রশ্ন উঠেছে। সুনীল কুমার মুখোপাধ্যায় বলে এক ভদ্রলোক, তিনি বই লিখেছেন, লিখে শশাঙ্কের কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু শশাঙ্কের বিষয়টিকে আবার বাতিল করেছেন বতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। তিনিও একজন আর্কিওলজিস্ট এবং দীর্ঘকাল যাবত এই বিষয়ে লেখালেখি করেছেন। তিনি বলেছেন যে 593 বা 94 সনে বাংলা সন প্রবর্তিত হয়েছে এবং সেটা শশাঙ্ক প্রবর্তন করছেন, এই কথা বলা হচ্ছে। কিন্তু আমরা তো জানি যে শশাঙ্ক ষষ্ঠ শতাব্দীতে রাজত্ব করেননি, তিনি রাজত্ব করেছেন সপ্তম শতাব্দীতে, অর্থাৎ তিনি করেছেন এই কথাটি বিশ্বাস করা যায় না। তবে মেঘনাথ সাহা থেকে শুরু করে, বিজ্ঞানী মেঘনাথ সাহা, অমর্ত্য সেন থেকে শুরু করে, প্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায় থেকে শুরু করে বেশিরভাগ মানুষ মনে করেন এই সন আকবর করেছেন। কিন্তু আমাদের তবু একটু সংশয় থেকে যায় যে আকবর যদি করে থাকেন তাহলে আইনি এক বইতে বাংলা সন প্রবর্তনের কথা কিন্তু নাই। তিনি ইলাহি সন প্রবর্তন করেছিলেন, ভারতবর্ষীয় আরো নানা সন প্রবর্তন করেছেন, কিন্তু বাংলা সনের কথাটা লেখা নেই। কিন্তু তার মানে এই না যে আকবরের কোনো অবদান এখানে ছিল না। আমরা মনে করি যে পরোক্ষ একটা অবদান ছিল। সেই পরোক্ষ অবদানটা হলো যে 1584 খ্রিস্টাব্দে আকবর যখন গোটা বাংলা দখল করলেন, তখন তার তার সুবে বাংলা যেহেতু গঠিত হয়ে গেল এবং এখানে কৃষিভিত্তিক সমাজে একটি ব্যবস্থা হিসেবে খাজনা আদায়ের, মানে কর আদায়ের জন্য একটা সন্তাটিকের পরিবর্তন করা দরকার হয়ে গেল। টোডরমল যে তার রাজস্ব নীতি প্রবর্তন করে দিয়েছিলেন, সেইটা বাস্তবায়ন করতে যে হয়তো মুর্শিদ কুলি খান অথবা আলিবর্দিন খান এরা বাংলা সন হয়তো এখানে প্রবর্তন করে থাকতে পারেন। ডক্টর আহমদ শরীফও এরকম একটি সূত্র উল্লেখ করেছেন। তিনি বলেছিলেন আকবর কোনো মতেই সন প্রবর্তন করেননি। আমরা অনুমান করি যে আকবরের এই যে সন সংস্কার, তার থেকে একটি সূত্র নিয়েই সম্ভবত বাংলার কোনো সামন্ত প্রভু এটি প্রবর্তন করেছিলেন। আমাদেরও সেটা খুব বিশ্বাসযোগ্য বলে মনে হয় এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সম্ভবত মুর্শিদ কুলি খান এই সন প্রবর্তন করে থাকতে পারেন। এই কথাটি কিন্তু বাঙালির ইতিহাসের লেখক, ঐতিহাসিক নিহার রঞ্জন রায়ও এই কথাটা বলেছেন যে সম্ভবত মুর্শিদ কুলি খানই বাংলা সন প্রবর্তন করেছেন। আচ্ছা, ডক্টর রঞ্জিত বিশ্বাস, এই ব্যাপারে আপনি কিছু বলবেন? বা না, এতে আমি বরং আলোকিত হলাম। আমাদের আসলে অনেকেরই মনের মধ্যে এক ধরনের ধোঁয়াশা অবস্থা ছিল। তো আমাদের বাংলা একাডেমির মহাপরিচালক মহোদয়, উনি একজন ফোকলোরবিদ এবং এ বিষয়ে ওনার পর্যাপ্ত গবেষণা আছে, তার আলোকে আমরা আলোকিত হলাম। আমি বরং অন্য একটা বিষয়ে, এটার উৎপত্তি বিজ্ঞান অনুসরণ না করে বর্তমানে আমরা কিভাবে এটা গ্রহণ করছি, আমাদের সমাজে এটা কিভাবে শেকড় পেয়েছে, সেই দিকটায় একটু বলতে চাই। আপনার অনুষ্ঠানের শিরোনামে আমরা পেয়েছি যে পয়লা বৈশাখের উৎসব আমাদের প্রাণের উৎসব। এটি একটি যথার্থ অভিধা হয়েছে এই অনুষ্ঠানের জন্যে, কারণ আমাদের এই 56,000 বর্গ মাইলের ভেতরে, এর বাইরেও এই উৎসবটি হয়, এর মধ্যে এত বড় উৎসব আর নেই। এটি একেবারে সন্দেহাতীত সত্য। বিশ্বাস নির্ভর, পরিচয় নির্ভর যে অনুষ্ঠানগুলো হয়, যে উৎসবগুলো হয়, যেগুলোতেও আমরা সবাই আজকাল অত্যন্ত স্বতঃস্ফূর্ততায় অংশগ্রহণ করছি, তার বাইরে কিন্তু এর যে একটা স্বতঃস্ফূর্ততা, এটি একেবারেই অত্যন্ত সুবাসিত, অত্যন্ত গৌরবদীপ্ত। আমরা এই মাটি থেকেই যেন এই সুবাসটা সংগ্রহ করেছি। সেজন্যে আমার একটা ছোট্ট কবিতা, পশ্চিমবঙ্গের একজন কবির লেখা, আমি তার মুখরাটা বলছি এরকম যে মাটি আমার মনের ফসল, মাটি আমার ভোর, মাটি আমার সকল স্বপ্ন, মাটি মনের জোর। আসলে এই মাটিকে চিনিয়ে দেয় এই উৎসবটি, এই পহেলা বৈশাখের আয়োজনটি। আমরা সবাই মিলে, সব পরিচয়ের মানুষ মিলে রাস্তায় যখন নামি, তখন মাঝে মাঝে মনে হয় যে একটা বিপত্তির মুখেই বোধহয় পড়লাম, চলতে পারছি না, কিন্তু আবার আনন্দও জাগে যে এই যে একটা মিলনের একটা বিশাল উপলক্ষ আয়োজন, এইটি যে আমরা সবাই মিলে এর অংশ হচ্ছি, সবাই ভাগ নিচ্ছি, এইটিতে মনের মধ্যে খুব আনন্দ জাগে। কারণ আমরা আসলে
এই সত্যটি যেন কখনো না ভুলি, সেটি হচ্ছে আমাদের সবাই এই মাটির ভূমিপুত্র, ভূমি সন্তান। আমাদের জন্যে একেবারে এক নয়, শুধু একাকার হবার জন্যে এই আয়োজনটি খুবই জরুরি। কারণ আমাদের মধ্যে কিছু ভ্রষ্ট মানুষ ভেদ বিচারে এগিয়ে আসছে, ভেদ বুদ্ধির প্রচার করছে এবং মানুষগুলোকে বিভিন্ন কৌশলে, মতলবে, বিভিন্ন পরিচয়, আদর্শ, বিশ্বাস ইত্যাদির প্রকোষ্ঠে লেবেল লাগিয়ে আলাদা আলাদা করে দিচ্ছে। তো একটা দেশ যখন এগিয়ে যাবে তখন তার সকল মানুষকে একাট্টা করে একটা উদ্যানের মতো তৈরি করে, আমি সুযোগ পেলে এই কথাটা বলি যে আমাদের সমাজকে মানুষের বাগান হতে হবে। এক ধরনের ফুলে যেমন বাগান হয় না, এক পরিচয়ের মানুষেও তেমন সমাজের বাগান হয় না। ফুলের অনেক সমারোহ দরকার হয়, সেরকম বিশ্বাসেরও অনেক মিলন সম্মিলন দরকার হয়। সেই দিক থেকে পয়লা বৈশাখ আমাদেরকে একটা দিক নির্দেশনা দেয়, আমাদের আদর্শকে, আমাদের চেতনাকে, আমাদের কর্তব্য বোধকে, দায়িত্বকে এই দিন আমরা নবায়ন করতে পারি। আমরা হালখাতা যেমন হয়, আমাদের জন্য একটি হালখাতার উপলক্ষ যে আমরা স্টক টেকিং করতে পারি, কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যেতে হবে, গতকালের সব খারাপ ভুলবো, সব ভালো মনে রাখবো এবং আগামীকালটিকে আরো ভালো করব। এই হচ্ছে আমাদের এই উৎসবের প্রণোদনা। ধন্যবাদ অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ। আমরা কিন্তু দেখছি যে আমাদের এই উৎসবটি দিনে দিনে অনেক বেশি প্রাণবন্ত হয়ে উঠছে। মানে 10 বছর আগে এটা যেভাবে হতো, এখন আরো বেশি মানুষ অংশগ্রহণ করে। এবারে যদিও আমরা দেখেছি ঢাকা শহরে মানুষের সমাগম একটু কম হয়েছে। এটির হয়তো দুটি কারণ থাকতে পারে, যে নিরাপত্তার একটি বিষয় ছিল, আরেকটি হচ্ছে 3 দিন টানা ছুটির কারণে অনেক মানুষ ঢাকার বাইরে চলে গেছেন এবং ঢাকার বাইরে কিন্তু আমরা দেখেছি এবার আবার অনেক বেশি লোক হয়েছে। তো এই যে মানুষের মানে দিন দিন মানুষ এটাকে গ্রহণ করছে, উদযাপন করছে, তো এইটার যে বিবর্তন, সেটা নিয়ে আপনি যদি একটু বলেন। ধন্যবাদ। জনাব শামসুজ্জামান খানের কথায় আমরা নববর্ষের ইতিহাসটা সম্পর্কে অবহিত হয়েছে। সে নিয়ে অনেক বিতর্ক আছে, উনিও বিতর্কের প্রসঙ্গ উত্থাপন করেছেন। কিন্তু একটা সময় ছিল যে অগ্রহায়ণ মাস ছিল বছর, নববর্ষের শুরু। হায়ন অর্থ বছর, আর অগ্র তো বছরের শুরু, অগ্রহায়ণ ছিল নববর্ষ। কিন্তু এটি বৈশাখে চলে গেল। সেক্ষেত্রে আকবরের একটা বড় ভূমিকা আছে বলে ঐতিহাসিকরা উল্লেখ করেন। অন্যদিকে রাজনারায়ণ বসু তার স্মৃতিকথায় বলেছেন, প্রায় 100 বছর আগে ইংরেজদের দেখা দেখি বাঙালিরা নববর্ষ ঘটা করে পালন করতে শুরু করলো। আগে যে ছিল না তা নয়, কিন্তু ঘটা শব্দটি তিনি ব্যবহার করেছেন। আকবরের কাছে এইটাই আমরা পেলাম, বা ওই সময়টা এটাই পেলাম, বৈশাখে যখন গেল তখন নববর্ষটা খাজনা আদায়, কৃষকের ঘরে টাকা থাকা, এর সঙ্গে সংশ্লিষ্ট থাকার জন্যই অগ্রহায়ণ থেকে পিছিয়ে বা সামনে নিয়ে তাকে বৈশাখী নিয়ে যাওয়া হলো। কারণ ইতোমধ্যে কৃষকের ঘরে ফসল উঠবে, ফসল বিক্রি হবে, টাকা পাবে, এবারে তিনি খাজনা পরিশোধ করতে পারবেন 31শে চৈত্রের মধ্যে। অগ্রহায়ণ হলে সেটি সম্ভব ছিল না, রাষ্ট্রীয় কোষাগারে পয়সাটি আসছে না, এটি ছিল। কিন্তু পরবর্তীকালে ওই রাজনারায়ণ বসুর তথ্য অনুসারে যে এটি সামাজিক উৎসব, একটি অর্থনৈতিক অনুষঙ্গ ক্রমশ সামাজিক অনুষঙ্গে রূপান্তরিত হলো। এবং সেক্ষেত্রে দেখা যাবে যে নববর্ষের দিনে নতুন জামা কাপড় পরা, ভালো ভালো খাবার তৈরি করা, আত্মীয় স্বজনকে ডাকা, এবং বৈশাখী মেলা ইত্যাদি, সার্কাস, পুতুল নাচ, যাত্রা, এর মধ্যে দিয়ে অর্থনীতিও থাকলো, কিন্তু একটি সামাজিক অনুষঙ্গ এসে দাঁড়ালো এবং মানুষের সঙ্গে মানুষের যোগসূত্রের ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করতে পারলো নববর্ষে, যেটি রঞ্জিত বিশ্বাসের কথাই আমরা পেলাম। কিন্তু পাকিস্তান আমলে নববর্ষের নতুন রূপ পরিগ্রহ করলো। 1960-এর দশকে নববর্ষ উপনিবেশবাদ বিরোধী সংগ্রামের হাতিয়ারে রূপান্তরিত হলো এবং ছায়ানটের প্রতিষ্ঠা বা ছায়ানট এই 60-এর দশকে অধ্যাপক শামসুজ্জামান খানের ওই সময়কার মানুষ যে তারা ভালো করে বলতে পারেন বিষয়টা, যে এটি নববর্ষ তখন আর খাজনা পরিশোধ কিংবা ওই বেড়ানো নতুন জামা কাপড় পরার চাইতেও হয়ে দাঁড়ালো সাংস্কৃতিক একটি প্রতিরোধ আন্দোলন। এবং এই সাংস্কৃতিক প্রতিরোধ আন্দোলনটাই ক্রমশ
আজকে বড় হয়ে দেখা দিয়েছে আমাদের কাছে, যেটি আমরা আর্ট ইনস্টিটিউটের বা এখন তো চারুকলা অনুষদের মধ্য দিয়ে যে কার্নিভালের শুরু হয়েছে, এখন সারা দেশ জুড়েই সেই শোভাযাত্রা হয়। এবং এই শোভাযাত্রার মধ্যে দিয়ে একটি সংঘ চেতনা তৈরি হলো, যার বীজ উক্ত হয়েছে কিন্তু 60-এর দশকে। এবং আমার তো মনে হয় যে নববর্ষের এই বিবর্তনের যে ইতিহাস, সেটি আমাদেরকে ঐক্যবদ্ধ করার ইতিহাসে রূপান্তরিত হয়েছে। মানে একটি বিষয় কিন্তু যে 60-এর দশকের ছায়ানট, যেটা মানে রবীন্দ্রনাথকে তখন এক অর্থে নিষিদ্ধ করা পাকিস্তান সরকারের, বর্জন করার চেষ্টা, তার প্রতিবাদে ছায়ানটের বটমূলে অনুষ্ঠান শুরু। 61 সনে ছায়ানট প্রতিষ্ঠিত হলো হলো। এবং সেই বছরেই রবীন্দ্রনাথের জন্ম যে আমরা আসবো এই বিষয়ে আসবো আপনার কাছে। কিন্তু 89-এ আমরা দেখলাম যে এরশাদ বিরোধী আন্দোলন যখন তুঙ্গে, তখন কিন্তু এই যে মঙ্গল শোভাযাত্রা শুরু হলো এবং সেখানে কিন্তু এই স্বৈরাচার ছিল আনন্দ শোভাযাত্রা। আনন্দ শোভাযাত্রা, তাহলে ওই একই কথা দাঁড়ায়। 60-এর দশকে যেটা ছিল উপনিবেশ বিরোধী, ওই সময় এসে সেটা দাঁড়ালো স্বৈরাচার বিরোধী। জি। কাজী নববর্ষ আমাদের কাছে এখন একটা শক্তি উৎস। এবং একটি যেটা দাদা বললেন, রঞ্জিত দা, যে এটি আমাদের এত বড় অসাম্প্রদায়িক উৎসব তো আর নেই। এটি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ধনী দরিদ্র নির্বিশেষে সকলে আমরা সমবেত পারি, এমন উৎসব কিন্তু আমাদের আর নেই নববর্ষের মতো। একেবারে অদ্বিতীয়। জি, আমি শামসুজ্জামান খান আপনার কাছে আবার আসবো। আপনি যদি 60-এর দশকের যে গোড়াতে ছায়ানটের যে ভূমিকাটা ছিল, ছায়ানট গঠন হওয়া, এই অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ যে বললেন অগ্রহায়ণের কথাটা, সেই বিষয়টা একটু বলি। নিহার রঞ্জন রায় অবশ্যই বলেছেন একটা জায়গায় যে একেবারে বেদের সময় থেকেই সম্ভবত অগ্রহায়ণে এই নতুন বছর, মানে হায়ন মানে বছর, অগ্র মানে আগের বছর, যেটি দীর্ঘকাল হতে অগ্রহায়ণ ছিল। এবং তার প্রমাণ আমরা সাহিত্যও পাই। 16 শতাব্দীতে মুকুন্দরাম যখন কবিতায় বর্ষবন্দনা করছেন, তিনি অগ্রহায়ণের কথা বলছেন যে অগ্রহায়ণ মাস বড়ই সুন্দর মাস, সেখানে নানান রকম খাবার দাবার পাওয়া যায় ইত্যাদি। আবার তারপরে যখন ভারতচন্দ্র এলেন, ভারতচন্দ্র এসে কিন্তু সেখানে আমরা পাচ্ছি বৈশাখের বন্দনা। তাতে মনে হয় যে 16 শতাব্দীর পরে বাংলা সন প্রবর্তিত হয়ে থাকতে পারে। এবং সেই জায়গায় আকবর সঙ্গে একটা মিল পাওয়া যায় যে আকবর তো ঠিক ওই সময়ে ক্ষমতায় আসতেন। তো বাংলা সনটা ওই শৈবস্থার কথা আমি খুব মান্য করি, যে তিনি যে বলছেন যে আকবরের যে প্রভাব সেটা হয়তো ফেলে দেওয়া যাবে না, কিন্তু আকবর করেননি, এটা করেছেন কোন সামন্ত প্রভু। এটা এমন হতে পারে যে 1791 সনে যখন চিরস্থায়ী বন্দোবস্ত হলো জমিদারদের হাতে, 1793, হ্যাঁ, তখন যে খাজনা আদায়ের যে ব্যাপারটা হলো, সেই খাজনা আদায়ের সূত্র যে রাজস্ব পদ্ধতির সংস্কার করে দিয়েছেন টোডরমল, আকবরেরই এবং নবরত্নের একজন, সেই তাদের পক্ষ থেকে হয়তো মুর্শিদ কুলি খান বা আলীবর্দী খাঁ এরা নববর্ষ প্রবর্তন করে থাকতে পারেন। কারণ দেখা যায় আলীবর্দী খাঁর সময়ে বেড়াবাসান উৎসব বা বাঙালির বহু উৎসব কিন্তু মুর্শিদাবাদে পালিত হয়েছে এবং পুণ্যাও তারা করতেন আর কি। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে নববর্ষ আমাদের এখানে গ্রামীণ বাংলাদেশে, বিশেষ করে পূর্ব বাংলায় ধুমধামের সঙ্গে পালন করা সম্ভব হয়নি, কারণ বাঙালির হাতে তো নগদ পয়সা ছিল না। এই বৈশাখ মাসে তো খরা, দাবদাহ, ফসলের অভাব, মানুষের খাদ্যেরই সংকট, সেই সময় ধুমধামের সঙ্গে পালন করা বা ইলিশ মাছ খাওয়া, এটা একেবারেই যথাযথ নয়। ইলিশ মাছের মৌসুমও নয়, তখন তো শুধুমাত্র জাটকা হয়, ছোট ইলিশ হয়। এবং বুদ্ধদেব বসু ভোজন শিল্পী বাঙালির মধ্যে চমৎকার করে বলেছেন, কবিতাও আছে ইলিশ নামে, এবং বলেছেন মহান ইলিশ, সেই ইলিশ মাছ খেতে তো আনন্দ আষাঢ় এবং শ্রাবণ মাসে। সেই চমৎকার করে বলছেন যে কচি লাভের সঙ্গে ইলিশের কাটাকোটাও কত ভাল লাগে। আর লোকা বলে একটি জিনিস যেটি অন্য মাছ থেকে ফেলে দেওয়া হয়, সেইটা ইলিশের লোকাটা খেতেও কত ভাল লাগে। তারপরে পাতুরি, ভাপা ইলিশ, এগুলো চমৎকার করে বলেছেন। অতএব ইলিশ খাওয়ার ব্যাপারটা যদি আমরা আনি, তাহলে বৈশাখের সঙ্গে বা নববর্ষের সঙ্গে ইলিশ মাছ খাওয়ার কোনো প্রচলন ছিল না। আমি এই 60-এর দশকের ব্যাপারে আপনার কাছে আসবো। একজন দর্শক ফোনে আছে, আমরা ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। নমস্কার, আমি অনুপম ঘোষ বলছি যশোর থেকে। জি। সম্মানিত আলোচক সহ সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আমার প্রশ্ন হলো, আমাদের যে শিক্ষাবর্ষ এবং অর্থ বছর
এটা বাংলা সন অনুযায়ী পরিচালিত হতে পারে কিনা, আর এছাড়া যে সরকারি বেসরকারি যে অভ্যন্তরীণ কার্যক্রমগুলো আছে যেগুলো আন্তর্জাতিক বিভাগের সঙ্গে সম্পর্কিত নয়, সেগুলো যদি বাংলা সন অনুযায়ী পরিচালিত হয় তাহলে কোনো বাধা আছে কিনা, জি এটাই আমার প্রশ্ন। জি ধন্যবাদ। একটু যদি বলেন আপনি। না, এটা তো সরকারিভাবে বাংলাতেই সব করা হ্যাঁ, হচ্ছে। হয়, আর আমরা তো যখন নথিপত্র- সরকারি কাজ করেছি হ্যাঁ, তখন আমরা উপরের তারিখটা বাংলা বাংলায়, তারিখটা উপরে তারপরে দিতাম, তারপরে নিচে slash দিতাম দিয়ে, স্ল্যাশ দিয়ে হ্যাঁ, ইংরেজি ব্যাপারটা তারিখটা এই দিতাম। যে বাংলার উপরে তারিখটা দেয়া হলেও খ্রিস্টীয় তারিখটা নিচে দেয়া হতো, কিন্তু প্রকৃত প্রস্তাবে অনুপমের যে সেটি আমরা আসলে ওই খ্রিস্টীয় তারিখটা কি আমরা বলি, বাংলা তারিখটা অনেক ক্ষেত্রে মনেও রাখি না, কিন্তু লেখা থাকে মাত্র। কিন্তু ব্যাপারটি এই যে আন্তর্জাতিকভাবে আজকে খ্রিস্টীয় সাল ছাড়া চলার কোনো পথ নাই, এটা মনে রাখতে হবে আমাদের। বঙ্গাব্দ বা হিজরিয়াব্দ বা অন্যান্য অব্দগুলো আছে, কিন্তু সারা পৃথিবীব্যাপী যেটি তার সঙ্গে মেলাতে হলে পরে মনে হয় বিকল্প আর কিছু নাই, কোনো দেশে সম্ভবপর নয়। নিজস্ব সনটা অনুসরণ করা হয় না, এটাই অনুপম। কারণ গোটা বিশ্ব এখন এক বিশ্বে পরিণত হয়েছে। গ্লোবাল এই বিশ্বায়নে আমরা যদি এখন ওই আমাদের বঙ্গাব্দে যাইতে আমরা পিছিয়ে যাব। হ্যাঁ মানে তাল রাখা যাবে না বিশ্বের সাথে। কিন্তু আমাদের গতকাল আমাদের আলোচনায় মফিদুল হক একটা চমৎকার প্রস্তাব দিয়েছেন যে আমাদের যে আর্থিক বছর যেটা জুলাই থেকে জুন পর্যন্ত, সেটাকে আমরা বাংলা নববর্ষের সাথে মিল রেখে করতে পারি কিনা। তিনি বলেছেন যে এটা করলে একটা ভালো হবে, সেটা হচ্ছে যে আমাদের দেখা যায় যে অর্থ বছরের শেষে তাড়াহুড়া করে ফান্ড ইউটিলাইজ করার জন্য অনেক প্রকল্প শেষ করা এবং তখন বর্ষাকাল চলে আসে। তো এটা যদি এই বাংলা নববর্ষকে অনুসরণ করা হয় তাহলে সেই দিক থেকে একটা সুবিধা হবে। এরকম একটা প্রস্তাব কিন্তু মফিদুল হক কালকে রেখেছিলেন, এই ব্যাপারে আপনি একটু বলবেন। এটা ভারতবর্ষে কিন্তু ভারতে কিছুটা মার্চ থেকে এগিয়ে আনা হয়। হয়েছে, মার্চ থেকে হয়। মার্চে এগিয়ে আনা হয়েছে। জি। আমাদের হয়তো মার্চে এগিয়ে আনার কারণ হলো যে আসলে খুব বৈজ্ঞানিকভাবে বছরের হিসাব নিকাশ করতে হলে মার্চ মাসটাই আসল সময়। মার্চ মাসটা আসল সময়। এখন আমাদের এটা হয়ে গেছে এপ্রিল মাসের 14 তারিখ, এবং সেটি নির্ধারণ করে দিয়েছেন কিন্তু প্রথমে বিজ্ঞানী মেঘনাথ শাহ, পরবর্তীকালে ভারত সরকার একটা পান্ডে কমিটি করেছিল। সেই পান্ডে কমিটি পরবর্তীকালে সামান্য কিছু সংশোধন করেছেন, করে তারা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে 14ই এপ্রিল পয়লা বৈশাখ হবে। এইটা একটা বৈজ্ঞানিক সিদ্ধান্ত এবং ভারতবর্ষের সরকারি সিদ্ধান্ত। আমাদের এখানে আমরা সরকারিভাবে এটা মেনে নিয়েছি, কিন্তু পশ্চিম বাংলা এটা মেনে নিতে পারেনি। এটা আমাদের ধারণা ওখান থেকে 5টার মতো পঞ্জিকা বার হয়, কোটি কোটি টাকার ব্যবসা। সেই ব্যবসায়ী স্বার্থের কাছে সরকার নথি স্বীকার করেছে। আজকে আনন্দবাজারে আমার এই বিষয়ে একটা লেখা ওরা চেয়ে নিয়েছিল, আজকে আমি তো দিয়েছি। আমি ভাবছিলাম ওরা ছাপবে কি ছাপবে না, পরে দেখলাম ছেপেছে। কারণ ক্ষেত্রমোহন বসু, যিনি এই শান্তিনিকেতনে ছিলেন, আগে অধ্যাপক ছিলেন এবং পঞ্জিকা নিয়ে গবেষণা করেছেন, তিনি বলেছেন যে এই বৈজ্ঞানিক সিদ্ধান্ত যদি মেনে না হয়, মানে পয়লা বৈশাখ 14ই এপ্রিলে না হয়, তাহলে 4500 বছর পরে জুন মাসে পশ্চিম বাংলাকে নববর্ষ উদযাপন করতে হবে। এই বছর কি বোধহয় দুইটা জায়গাতে একই দিন হচ্ছে? এই বছর একই হয়েছে। আচ্ছা, একটু যদি যে 60-এর দশকে আমরা ছায়ানটের যে আবির্ভাব এবং তারপরে আমাদের বর্ষ বর্ণনের শুরু, মানে এত আনুষ্ঠানিকভাবে ধীরে ধীরে, এটা যদি একটু আপনি বলেন। ছায়ানটের ব্যাপারটা আমি যতদূর জানি, প্রথমে ছোট আকারে এটি মুফলিসুর রহমান সিধু ভাই র্যাঙ্কিন স্ট্রিট তার বাড়ি ছিল, আমাদের বিবি রাসেলের পিতা, এবং তার মা রোজবু সবাই বলতেন। এরা মিলে শুরুটা, এবং তার সঙ্গে সঙ্গে ওয়াহিদুল হক ভাই ছিলেন, সঞ্জিদা আপা ছিলেন, আরো অনেকে ছিলেন। এই আমাদের প্রকৃতি বিজ্ঞানী নওয়াজেশ আহমদ, ইনি ছিলেন। এরা মিলে তো ছায়ানটের গঠন করলেন 61 সনে। লক্ষ্যটা ওইটাই ছিল যে সামরিক শাসন, আইয়ুবের শাসন, তার ফলে পূর্ব বাংলা আধা উপনিবেশে পরিণত হয়েছে, আমাদের সংস্কৃতির উপর আঘাত আসছে। বাঙালি সংস্কৃতি একটি সমন্বিত সংস্কৃতি, অসাম্প্রদায়িক সংস্কৃতি, যেখানে লোককবিরা বলেন সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। সেই জায়গায় এক ধরনের
মুসলমানিত্ব জোর করে আরোপ করার চেষ্টা করা হচ্ছে। এটা বাঙালির জন্য কোনো মতেই গ্রহণযোগ্য নয়। এবং সেই সঙ্গে সঙ্গে যখন রবীন্দ্র শতবার্ষিকীতে সেই উৎসব পালন করতে দেওয়া হচ্ছে না, বাধা দেওয়া হচ্ছে, তখন এটি একেবারেই সামনে এসে গেল যে এখন একটি আধুনিক প্রগতিশীল সাংস্কৃতিক প্রতিষ্ঠান প্রস্তুত করা দরকার। সেইটাই গঠিত হলো এবং হয়ে প্রথম বিশ্ববিদ্যালয় এলাকায় যে স্কুল ছিল, যে কি স্কুলটার নাম? উদয়ন স্কুলে তাদের গানের চর্চা ইত্যাদি। বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল না, প্রথমে ছিল উদয়ন, পরবর্তীকালে আসলে বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি। তো ওখানে শুরুটা হলো। এবং পরে যখন 67 সনে নববর্ষ উদযাপনের বিষয়টা এলো, কোথায় করা যায়, ডক্টর নওয়াজিস আহমদ নির্দেশ করে দিলেন যে এই রমনার বটমূলটাই সবচেয়ে ভালো হবে। উনি বলছেন ওটা বটমূল নয়, পাকড় মূল। এই পাকড় মূলে যে উৎসবটা শুরু হলো সেটা ছিল তৎকালীন পাকিস্তান সরকারের ঔপনিবেশিক এবং সাম্প্রদায়িক যে নীতি পদ্ধতি তার বিরুদ্ধে একটা প্রতিবাদ। এবং এই ছায়ানটের আন্দোলন যখন শুরু হলো তখনই ধীরে ধীরে পর্যায়ক্রমে এটি বিশাল থেকে বিশাল হতে থাকলো। তার মানে বাঙালির স্বপ্ন কল্পনার সঙ্গে এটি খুব সুস্পষ্টভাবে যুক্ত হয়ে গেল, ছড়িয়ে পড়লো। ওয়াহিদুল হক কিন্তু চট্টগ্রামেও ওই ডিসি পাহাড়ের নিচে, ডিসি হিল পার্কে, ওইখানে উনি তখন ডেইলি স্টার নির্বাহী সম্পাদক হিসেবে কিছুদিন ছিলেন। তখন উনি ওইখানেও একটা চিটাগং এর কিন্তু আসলে শুরুটা ওইখানে। উনি তো আসলে বলতে গেলে বাঙালির প্রতি ঘরেরই মানুষ ছিলেন, যে কোনো জায়গায় যে উনি আশ্রয় নিতে পারতেন এবং যে কাজ করে গেছেন সংস্কৃতি ক্ষেত্রে তার কোনো তুলনা নেই। সেই থেকে ছায়ানটের শুরুটা হলো। এবং 1989 সনে এরশাদ বিরোধী আন্দোলন যখন তুঙ্গে, এবং এরশাদ যখন রাষ্ট্রধর্ম ইসলাম করেছে, এই রাষ্ট্রধর্ম ইসলাম বাঙালির চিন্তা চেতনার সঙ্গে কখনো যায় না। তার এক ধরনের প্রতিবাদ হিসেবেই কিন্তু ওই যে আনন্দ শোভাযাত্রা হিসেবে শুরু হয়েছিল, পরবর্তীতে যেটি মঙ্গল শোভাযাত্রা, সেইখানে যে সাপ, পেঁচা, মুখোশ এগুলো নানা প্রতীক হিসেবে এলো, প্রতিবাদের প্রতীক হিসাবে। ওই অনাচারের বিরুদ্ধে স্বৈরাচারী এরশাদের নিজের নানা রকম কুকীর্তির সঙ্গে আবার ধর্মকে বারবার যুক্ত করার চেষ্টা। যারা স্বাধীনতা বিরোধী ছিল তাদেরও মুখোশের মধ্যে তাদের প্রতিক্রিয়া আনা হলো, পুরোটাই আনা হলো। আমাদের সাথে আরেকজন দর্শক আছে ফোনে, আমরা ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। হ্যালো, জি, আমি কুষ্টিয়া থেকে আতিয়ার রহমান, একজন ফ্রিডম ফাইটার বলছি। বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে 21শে ফেব্রুয়ারি পালন করি, আমরা এই বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য 21শে ফেব্রুয়ারি আমরা অনেক আমাদের সহকর্মীদেরকে শহীদ হতে হয়েছে, কিন্তু আমরা ওই দিনটা পালন করার জন্য আমরা 21শে ফেব্রুয়ারি কেন বলি, আমরা কেন 8ই অথবা 9ই ফাল্গুন বলি না কেন? এইটার সরকারের কি সমস্যা আছে, এইটা বাংলাতে প্রচলন করতে। ধন্যবাদ। আমি যেমন ভাই আপনাকে বলবো। না, আপনি যে 21শে ফেব্রুয়ারির সঙ্গে 8ই ফেব্রুয়ারির কথাটা বলছেন, সেটি 8ই ফাল্গুনের কথা বলছেন, সেটি খুবই যথাযথ। কিন্তু বিষয়টা হলো, আমরা যদি আমাদের কোনো ঐতিহাসিক দিবসকে শুধুমাত্র আমাদের মধ্যে সীমাবদ্ধ না রেখে গোটা বিশ্বেই তার জন্য আলাদা একটা অবস্থান তৈরি করতে চাই, তাহলে কিন্তু আন্তর্জাতিক সংখ্যাকেই মেনে নিতে হবে। আন্তর্জাতিক মাতৃভাষা হয়ে গেছে। শুধু তাই না, এটি হলো সিপাহী বিপ্লবের দিবস, অথবা চীনের জাতীয় দিবস, অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস, সবই কিন্তু এই যে খ্রিস্টীয় সাল না বলে এটা গ্রেগরিয়ান সন বলা ভালো। গ্রেগরিয়ান সন যেটা আমরা পালন করি, যাকে ভুল করে ইংরেজি সন বলা হয়। ইংরেজরা এই সন 170 বছর পরে গ্রহণ করেছে, কারণ তারা ভাবলো যে এটি তো রোমে হয়েছে, ওরা প্রোটেস্ট্যান্ট
না, ওরা হলো ক্যাথলিক, ক্যাথলিক। আমরা প্রোটেস্ট্যান্ট। কোনো ষড়যন্ত্র আছে কোনো কিনা? ষড়যন্ত্র আছে বোধহয় 170 বছর পর্যন্ত মেনে নেয়, তারপর অন্য মেনে নেওয়ার পর নিয়েছে। এখন আমরা যদি আটি ফাল্গুন করি, আটি ফাল্গুন করলে বিষয়টা একেবারে সীমিত হয়ে যায়, আমাদের মধ্যে সীমিত হবে। সেই কারণে আন্তর্জাতিক ভাবে 21শে ফেব্রুয়ারিতে চালু হয়ে গেছে এবং বিশ্বব্যাপী জানা হয়েছে। আর তারপরে এখন যেহেতু 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে, তখন এটি তো ওইভাবেই পালন করতে হবে। প্রথম এটাই কোনো ঘটনাটি ত্রুটি তো হবে না। চিহ্নিত হয়েছে 21শে ফেব্রুয়ারিতে, জি। ওই দিনের বাংলা তারিখটা নিয়ে কিন্তু চিহ্নিত হয়নি। আর বাংলা এখন একটা নিয়মের মধ্যে আনা হয়েছে, কিন্তু বাংলা মাসগুলো 32 দিনে পর্যন্ত চৈত্র মাস হতো, 32 দিনও হ্যাঁ, থাকতো। হ্যাঁ। প্রথম আষাঢ় মাস ছয়টার একটা 32 দিন হতো। হ্যাঁ, প্রথম 6টা মাসের একরকম, ওদিকে পরের 6টার আরেক রকম, চন্দ্র এরকম, বছর, হ্যাঁ, এই হ্যাঁ, কারণে। এরকম ব্যাপারগুলো এর সঙ্গে ছিল। আরেকটা জিনিস যুক্ত করা যেতে পারে, যে যদি সেদিনকে আমরা 8ই ফাল্গুন বলতাম, তাহলে সেই দিনই যদি আসে, সেদিন যদি 8ই ফাল্গুন বলতাম, তাহলে সমস্যাটা হতো কোথায় সেইটা দেখি ঐতিহাসিকভাবে, যে আজকে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে, পৃথিবীব্যাপী 8ই ফাল্গুন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা তো এটা হ্যাঁ, এস্টাবলিশ করাই খুব কঠিন হয়ে দাঁড়াতো, খুব কঠিন হয়ে দাঁড়াতো। ডিফিকাল্ট এই মুহূর্তে যখন আন্তর্জাতিকতা পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জি, আমি ডক্টর রঞ্জিত বিশ্বাস আবার আপনার কাছে আসবো। এই যে আমাদের এই উৎসবটি আমরা যেটা বলছি যে বেড়ে উঠছে, অনেক বেড়ে উঠেছে, তো এবার আমরা কিছুটা বিধিনিষেধ সরকারিভাবে, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছ থেকে আমরা কিছুটা বিধিনিষেধ ছিল, বিশেষ করে বিকেল 5টার পরে উন্মুক্ত স্থানে অনুষ্ঠান করা যাবে না। হয়তো নিরাপত্তার কারণেই তারা এটা করেছে, কিন্তু অনেকে আবার বলছেন যে এতে করে মানে হ্যাঁ, প্রাণের মানে উৎসবে কোনো বাধা মতভিন্নতা কিনা, তৈরি হ্যাঁ, হয়েছে। এবং এবার কিছুটা লোক কম হয়েছে ঢাকা শহরে, যেটা আমরা বিকেলে প্রথমেই কিন্তু বললাম। প্রচুর লোক হয়েছে। বিকেলে এত লোক হয়েছে যে আমরা সামাল দিতে পারিনি। বাংলা একাডেমিতে পরে মানে 6:15টার সময় লোককে বাধ্য হয়ে বার করতে হয়েছে। তারপরে ইউনিভার্সিটির মলে বিপুল সংখ্যক লোক। এই অঞ্চলে এতই লোক বিকেলে হয়েছে, সকালে এরকম, বিকেলে কিন্তু প্রচুর লোক, ভাবা যায় না কত বেশি লোক হয়েছে। এইটি যেটি আপনি উল্লেখ বগুড়ায় করলেন, আজকে শুনলাম হ্যাঁ, 15 লক্ষ লোক ঢাকার বাইরে অনেক সমাবেশ লোক হয়েছে। অনেক লোক যেটি বললেন, এইটিতে প্রথমে আমাদের একটু ভাবতে হবে আমাদের আনন্দের মূল্য এবং নিরাপত্তার মূল্য পাশাপাশি রাখতে হবে। তো আনন্দের তো মূল্য অবশ্যই আছে, কিন্তু তাতে যদি নিরাপত্তাটা ভয়াবহভাবে বিঘ্নিত হয়, সেটি আমাদের মধ্যে আমাদের কপালে দুশ্চিন্তার বলিরেখা অবশ্যই আনবে। তো আমার মনে হচ্ছে এইটি এমন নয় যে একেবারেই এইটি মানে সিদ্ধান্তের সর্বশেষ সিদ্ধান্ত, চিরস্থায়ী সিদ্ধান্ত এটি নয়। হয়তো এইবার নিরাপত্তা ঝুঁকিটা একটু বেশি অনুভূত হয়েছে, যারা কাজটা করেন তারা মনে করেছেন যে এবার নিরাপত্তা ঝুঁকিটা একটু বেশি, সেই জন্য সবার কল্যাণেই এটা করা হয়েছে বলে বিশ্বাস। আর এমন তো না যে মনে করুন রাত 10টা পর্যন্ত যদি আমরা করতাম, সেই 10টাও তো একসময় শেষ হতো। তো কথার কথা হচ্ছে আমরা এর মধ্যেই যতটুকু পারি আঁটিয়ে নিয়েছি আমাদের আনন্দের অনুষ্ঠানগুলোকে। আর এইটি যেন আমরা কখনোই বিশ্বাস না করি যে এই বছর যেমনটি হয়েছে হয়তো এটি চিরস্থায়ীভাবে হয়ে গেল, এমনটি মনে হচ্ছে না, মোটেই নয় এইটি। আর একটা জিনিস এই ইস্যু থেকে একটু দূরে গিয়ে বলি, যে আমরা যে সবাই বলছি না যে এটা আমাদের সবার অনুষ্ঠান, এর সাথে আমাদের বাঙালি সংস্কৃতির একেবারে গভীর নিবিড় একটা যোগাযোগ আছে। মাঝে মাঝে কিছু কিছু ঘটনা ঘটে, সেগুলো সব মাথায় না নিলেই চলে। এমন একটি ঘটনার মুখোমুখি আমি গতকাল হয়েছিলাম। একজন বহু পুরনো পরিচিত লোক শাড়ি কিনতে যাচ্ছেন মেয়ের জন্যে। তা আমি বললাম ভালোই তো, পয়লা বৈশাখ উপলক্ষে তো মেয়ে একটা শাড়ি দাবি করতেই পারে আপনার কাছে। ওই দেখুন, মেয়ে চেয়েছে তাই দিচ্ছি, বৈশাখ বা নববর্ষকে মাথায় রেখে দিচ্ছি না, কারণ ওইটি আমার ঐতিহ্য নয়। দুর্ভাগ্যজনক। দুর্ভাগ্যজনক তো অবশ্যই। এবং এবং এইটি দেখবেন বলতেই পারে, কিছু করার নাই, কিছু করার নাই, একটু হয়তো সংক্ষুব্ধ হওয়ার কারণ থাকতে পারে। আপনি তো দেখেছেন, সবচেয়ে ভয়াবহ কি, এই একটি মানুষই বলছে না, অনেকে বলছে না কিন্তু অনুষ্ঠানে যোগও দিচ্ছে না, মানে মন্দুকতার মধ্যে পড়ে যাচ্ছে। তারা ইতিহাসের যে যাত্রাপথ, সেই যাত্রাপথের পথরেখা যেটি, সেই পথরেখাটি তারা বোঝেন না, জানেন না। অজ্ঞতা অথবা অর্ধশিক্ষা, অথবা আরো কঠিন ভাবে বললে কুশিক্ষা। তো এই কুশিক্ষা এবং অর্ধশিক্ষা অথবা অশিক্ষা যাই বলি, এইগুলো থেকে মুক্ত করবার জন্য আমাদের এই যে সার্বজনীন একটা উৎসবের চেতনা, এইটিকে আমাদের নিতে হবে। আর একটা জিনিস,
নববর্ষ, বর্ষবরণ, বর্ষবিদায়, ঋতুবরণ, তারপরে ধরুন নবান্ন, শীতের উৎসব, এগুলো আমাদের বাংলাদেশে বেশি বেশি করে হওয়া উচিত। কারণ এইগুলো হচ্ছে ধর্মনিরপেক্ষ আয়োজন, বিশ্বাস নিরপেক্ষ আয়োজন। এইগুলো হচ্ছে কিন্তু এখন এটি এটি একটু মানে আশার দিক। তো এইটি আরো জোরালো ভাবে সর্বত্র ছড়িয়ে পড়ে হওয়া উচিত। কারণ মানুষকে সবার আগে, সবার শেষে এবং সবার ওপরে মানুষ হিসেবে গ্রহণ করতে হলে এই ধরনের অনুষ্ঠানের প্রয়োজন খুব বেশি। জি, অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, সরকার কিন্তু এবার একটা উৎসব ভাতা চালু করেছে এবং তাতে করে মানুষের মধ্যে একটা চাঞ্চল্য এসছে। তো এটি হয়তো আগামীতে আরো বাড়বে বা বেসরকারি পর্যায়ে হয়তো চলে যেতে পারে, সেগুলো চালু হতে পারে, চালু হবে। আমরা আশা করি তখন হয়তো উৎসব আরো মানুষ ভালোভাবে পালন করতে পারবে। এবং এইবার আমরা দেখেছি যে 3 দিনের ছুটি পড়াতে অনেক মানুষ কিন্তু ঢাকার বাইরে বেড়াতে গেছেন। কক্সবাজারে আমরা দেখলাম যে লোকে লোকারণ্য। তো একটা নতুন মাত্রাও কিন্তু পাচ্ছে উৎসব। অবশ্যই আমার মনে হয় এবারে বেশ কিছু নতুন মাত্রা পেয়েছে। এই যে একটু আগে কথা হলো যে পুলিশ বিভাগ থেকে বলা হয়েছে যে 5টার মধ্যে উন্মুক্ত স্থানে অনুষ্ঠান না করার জন্য তারা আসলে বন্ধ করেনি, অনুরোধ করেছে যাতে আমরা না করি, এবং এই অনুরোধ আমরা মেনে নিয়েছি। কিন্তু যেটি অধ্যাপক হাফিজুজ্জামান খান বললেন যে অপরাহ্নের পরে লোক সমাগম প্রচুর হয়েছে, তার মানে পুলিশ বাহিনী বলেছে আপনারা 5টার মধ্যে ঘরে যাবেন, উন্মুক্ত জায়গায় অনুষ্ঠান করবেন না, অথচ আমরা দেখছি প্রচুর মানুষ গেছে। এই যে একটা বিপদকে আশঙ্কাকে মাথায় রেখেও মানুষ বেরিয়েছে রাস্তায়, এটা আমার কাছে খুব ইতিবাচক বলে মনে হয়। কারণ পুলিশ বাহিনী তারা একটা আতঙ্ক বা ভয় বা একটা কিছু একটা তারা ভেবেছেন তাদের মতন করে, কিন্তু সাধারণ মানুষ সেই হুমকিটাকে, সে আতঙ্কটাকে মাথায় রেখেও যে বেরিয়ে গেছে, এই সাহসটা খুব আমাদের জন্য জরুরি। নববর্ষ আমাদের কাছে সেই সাহস সঞ্চার করে। দ্বিতীয়ত আপনি যেটি বললেন যে এবারে মানে উৎসব ভাতা দেয়া হয়েছে, এটি খুবই আনন্দের সংবাদ যারা চাকরি করেন তাদের জন্য। এবং আপনি যদি আপনার কথা যদি ভালো হয়, সত্য হয়, তাহলে খুব আনন্দ পাবো। যারা বেসরকারি পর্যায়ে আছেন তারাও যদি এই উৎসব ভাতাটা পেতে পারেন। আমরা কিন্তু দিয়েছেন, ভালো, আপনারা খুব সময় টেলিভিশন খুব ভালো। কিন্তু আমার সাথে একটা জিনিস এর সাথে মনে হচ্ছে খুব দুর্ভাগ্যজনক, একটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নয়, কিন্তু বলে যারা তারা আমরা একটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন, তাদের মুখে এমন কথা শুনতে হয়েছে যে পহেলা বৈশাখে কেন অন্য কোন অনুষ্ঠান, ঈদে মিলাদুন্নবী নাম তার উচ্চাঙ্গে, সেখানে উৎসব ভাতা দেওয়া হোক, এটিও দুর্ভাগ্যজনক আমাদের জন্য। আমরা কিন্তু অন্যভাবে বলতে পারতাম যে পহেলা বৈশাখের মতো ঈদে মিলাদুন্নবীতে উৎসব ভাতা দেওয়া হোক, তাহলে কিন্তু মন্দ হতো না, 2বার পেতে পারতাম। কিন্তু এটাকে বাদ দিয়ে এটা চালাচ্ছে এইটা। তৃতীয়টা আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ বলে মনে হয়েছে, গত পরশুদিনই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কথাটি আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ বলে মনে হয়েছে, যে ইলিশ তিনি যে মানে সম্বর্ধনা সভার যে আয়োজন মেনুতে তিনি ইলিশ বর্জন করেছেন, এটি খুবই তাৎপর্যপূর্ণ। এবং রাষ্ট্রীয়ভাবে যদি পহেলা বৈশাখের এই ইলিশ ধ্বংসের, জাটকা ধ্বংসের অনুষঙ্গটিকে বড় করে সামনে আনা যায়, তাহলে মনে করি সেটি আমাদের দেশের জন্য খুব তাৎপর্যপূর্ণ হতে পারে, আমাদের ইলিশ বাঁচানোর জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ হতে পারে, অর্থনীতির জন্য ভালো হতে পারে। এটা কিন্তু একটা পাগলা দৌড় তৈরি হয়েছে না, একটা ইলিশের দাম 21,000 টাকা। আচ্ছা, এগুলো কি? এগুলো এক ধরনের ইলিশের বিরুদ্ধে, ইলিশ খাবার বিরুদ্ধে কিন্তু আমরা প্রচারণটা এবার 1 মাস ধরে খুব ভালো। এবং এইটা আমি মনে করি যে রাষ্ট্রীয়ভাবে একটা কিছু হওয়া উচিত। প্রধানমন্ত্রীর এই অনুষঙ্গটি আগামী বছর আরো জোরে সোরে করা উচিত। এবং এমনটাও বলা হতে পারে যে পহেলা বৈশাখের আগে অন্তত 15 দিন বাজারে ইলিশ মাছ থাকবে না। এটি যদি করা যেতে পারে, আমি মনে করি যেটা খুব আমাদের দেশের জন্য, তাহলে 5 বছরে ইলিশের জন্য আমরা হাহাকার করব না, ইলিশের দাম কমে আসবে, ইলিশের ধন্যবাদ আকৃতিটা বড় হবে। আশা করি আগামীতে আমরা আরো ভালোভাবে নববর্ষ উদযাপন করতে পারবো, ভয় ভীতি সব কাটিয়ে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।